প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বয়সের এই দুরন্ত সময়টাতে তোমরা অনেকটা অবরুদ্ধ জীবনযাপন করছো। তোমাদের খুব একটা ভালো থাকার কথা নয়, তবুও ভালো থাকার চেষ্টা করতে হবে। আসো আমরা আমাদের পরিবারের সবার সাথে নিবিড় সাহচর্যের মধ্য দিয়ে সময়টাকে আনন্দময় করে তুলি। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য পড়াশোনার মধ্য দিয়ে এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সময়টাকে উপভোগ করি এবং আমাদের চারপাশের যেসব মানুষ স্বাস্থ্যগত দিক থেকে বা আর্থিক দিক থেকে কিছুটা অসুবিধার মধ্যে পড়েছে, আমরা সাধ্যমতো তাদের জন্য সাহায্যের হাত সম্প্রসারিত করি। তোমাদের পড়াশোনার যেটুকু ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্যই আমরা অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম শুরু করেছি। আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা যথাযথ অনুসরণ করবে এবং এর মধ্য দিয়ে তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের একটি বিষয় পড়ব, শব্দ গঠনের প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় বিষয়টি অনেক শিক্ষার্থীর কাছে বেশ দুর্বোধ্য মনে হয়। আশা করি আজকের ক্লাসটি যথাযথ অনুসরণের মধ্য দিয়ে এই বিষয়টি তোমাদের কাছে যথেষ্ট সহজবোধ্য মনে হবে। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি প্রকৃতি আর প্রত্যয় কী। প্রথমত লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, একটি শব্দ বা পদকে যখন আমরা বিশ্লেষণ করি তখন দুটি অংশ পাই, একটি হচ্ছে প্রকৃতি আর একটি হচ্ছে প্রত্যয়। যেমন আমরা যদি বোনাই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে দুটি অংশ পেয়েছি, একটি হচ্ছে বোন আর একটি হচ্ছে আই। এখানে বোন হচ্ছে শব্দের মূল অংশ, এটিকে বলা হয় প্রকৃতি, আর প্রকৃতির সাথে যে অংশটি যুক্ত হয়েছে অর্থাৎ আই, এটি হচ্ছে প্রত্যয়। একইভাবে আরেকটি উদাহরণ আমরা লক্ষ্য করি, চলন্ত এই শব্দটিকে ভাঙলে আমরা পেয়েছি চল যুগ অন্ত, তাহলে এখানে চল হচ্ছে প্রকৃতি, অন্ত হচ্ছে প্রত্যয়। অর্থাৎ এখানে বোনাই শব্দটিকে ভাঙলে যখন আমরা দুটো অংশ পেয়েছি বোন যোগ আই, বোন হচ্ছে একটি নাম পদের মূল অংশ, তাই এটিকে বলা হয় নাম প্রকৃতি, আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটিকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। বিপরীত দিক থেকে আমরা বলতে পারি নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলা হয় তদ্ধিতান্ত পদ, তাহলে বোনাই হচ্ছে একটি তদ্ধিতান্ত পদ। একইভাবে পরের উদাহরণটি লক্ষ্য করি, ক্রিয়াপদের মূল অংশকে আমরা বলি ধাতু, অর্থাৎ এখানে চল যেহেতু একটি ক্রিয়ার অংশ, মূল অংশ, তাই চল হচ্ছে একটি ধাতু, আর ধাতুর সাথে একটি বিশেষ চিহ্ন আমরা ব্যবহার করি, গণিতের ভাষায় তোমরা যেটিকে বর্গমূল চিহ্ন বলো। এই ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়, তাহলে অন্ত হচ্ছে এখানে একটি কৃৎ প্রত্যয়। বিপরীত দিক থেকে বলতে পারি ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত পদ, তাহলে এখানে চলন্ত হচ্ছে একটি কৃদন্ত পদ। প্রকৃতি কি? শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। যেমন পূর্বের উদাহরণ থেকে আমরা দেখেছি বোনাই শব্দটির মূল অংশ হচ্ছে বোন, তাহলে বোন হচ্ছে এখানে প্রকৃতি। প্রকৃতি আবার দুই ধরনের, নাম প্রকৃতি ও ধাতু। প্রত্যয়, প্রত্যয় কি? প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। যেমন বোনাই শব্দটিতে আই হচ্ছে প্রত্যয়। প্রত্যয় আবার দুই ধরনের, অর্থাৎ কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি, পূর্বে বলেছি প্রকৃতি দুই ধরনের, নাম প্রকৃতি ও ধাতু। তাহলে নাম প্রকৃতি কি? নামপদের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। যেমন পূর্বের উদাহরণ থেকে আমরা দেখেছি বোনাই এটি একটি নামপদ, তাই এর মূল অংশ বোন হচ্ছে এখানে নাম প্রকৃতি। একইভাবে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। যেমন চলন্ত এটি একটি ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটির মূল অংশ হচ্ছে চল, তাহলে চল হচ্ছে এখানে ধাতু। প্রত্যয়, আমরা জানি প্রত্যয় মূলত দুই প্রকার, একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর একটি হচ্ছে কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কি? নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন পূর্বের উদাহরণে আমরা লক্ষ্য করেছি বোনাই শব্দটিতে বোন হচ্ছে নাম প্রকৃতি, এর সাথে যুক্ত আই, তাহলে এটি হচ্ছে একটি তদ্ধিত প্রত্যয়। একইভাবে কৃৎ প্রত্যয় কি? ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। যেমন চলন্ত শব্দটির ধাতু হচ্ছে চল, আর চল এই প্রত্যয়টি এর সাথে অন্ত প্রত্যয়টি যুক্ত হয়েছে ধাতুর সাথে, তাই এটি হচ্ছে একটি কৃৎ প্রত্যয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করার 5টি সহজ কৌশল সম্পর্কে আলোচনা করি। আশা করি এই 5টি কৌশল তোমরা রপ্ত করতে পারলে প্রকৃতি প্রত্যয় বিষয়টি তোমাদের কাছে যথেষ্ট সহজবোধ্য মনে হবে। প্রথম কৌশলটিকে আমরা বলি সরল শব্দের কৌশল, অর্থাৎ যে শব্দগুলো স্বাভাবিক বা সরল রূপে থাকে সেগুলোর প্রকৃতি ও প্রত্যয় কীভাবে আমরা বিশ্লেষণ করব। এখানে আমরা 4টি সরল শব্দের উদাহরণ নিয়েছি, লাঠিয়াল, রাঁধুনি, ডুবুরি এবং ঘুমন্ত। লাঠিয়াল শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই লাঠি যোগ আল। যেহেতু লাঠিয়াল এটি একটি নামপদ আর নামপদের মূল অংশ লাঠি, তাই এটি হচ্ছে একটি নাম প্রকৃতি, আর নাম প্রকৃতির সাথে যুক্ত আল এটি হচ্ছে একটি তদ্ধিত প্রত্যয়।
একইভাবে রাঁধুনি এই শব্দটিকে বিশ্লেষণ করলে পাই রাঁধ যোগ উনি। রাঁধুনি, এখানে রাঁধ এটি একটি ক্রিয়ার মূল অংশ, তাই এটি হচ্ছে একটি ধাতু, তাই ধাতুর সাথে যুক্ত উনি প্রত্যয়টি হচ্ছে একটি কৃৎ প্রত্যয়। একইভাবে ডুবুরি শব্দটিকে বিশ্লেষণ করলে পাই ডুব যোগ উরি। এখানে ডুব যেহেতু ধাতু, এর সাথে যুক্ত উরি প্রত্যয়টিও একটি কৃৎ প্রত্যয়। ঘুমন্ত শব্দের ঘুম একটি ধাতু, এর সাথে যুক্ত অন্ত প্রত্যয়টিও কৃৎ প্রত্যয়। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়, যেমন আল লাঠির সাথে যুক্ত হয়েছে, এটি তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে ব্র্যাকেটে আমরা প্রত্যয়ের নামটি লিখে দিব। দ্বিতীয় কৌশলটিকে আমি বলি ছদ্মবেশী শব্দের কৌশল, অর্থাৎ শব্দগুলো এখানে মূল রূপে না থেকে ছদ্মবেশে থাকে। যেমন লেঠেল, ডাকাত, বখাটে, গেছু, জেলে, এই শব্দগুলো ছদ্মবেশে আছে। যে শব্দগুলো এইভাবে ছদ্মবেশে থাকবে, প্রথমত এই শব্দগুলোর মূল রূপ আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন লেঠেল শব্দটির মূল রূপ হচ্ছে লাঠিয়াল, ডাকাত শব্দের মূল রূপ ডাকাইত, বখাটে শব্দের মূল রূপ হচ্ছে বখাটিয়া, গেছু শব্দের মূল রূপ হচ্ছে গাছুয়া, জেলে শব্দের মূল রূপ হচ্ছে জালিয়া। অর্থাৎ এই মূল রূপ থেকে এই শব্দগুলো ছদ্মবেশে আমাদের সামনে ধরা দিচ্ছে, তাই মূল রূপটিকে আগে চিহ্নিত করব, তারপর মূল রূপটিকে আমরা পূর্বের নিয়মে বিশ্লেষণ করব। তাই লেঠেল শব্দের মূল রূপ লাঠিয়াল, এই লাঠিয়ালকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি লাঠি যোগ আল। যেহেতু লাঠি আবারও পূর্বের নিয়মে এটি একটি নাম প্রকৃতি, এর সাথে যুক্ত আল এটি একটি তদ্ধিত প্রত্যয়। একইভাবে ডাকাত শব্দের মূল রূপ ডাকাইত, এই ডাকাইতকে বিশ্লেষণ করলে পাই ডাক যোগ আইত। ডাক এটি একটি কাজ অর্থাৎ ধাতু, তাই এর সাথে যুক্ত আইত এটি একটি কৃৎ প্রত্যয়। একইভাবে বখাটিয়া, বখাটে শব্দের মূল রূপ, এই বখাটিয়াকে ভাঙলে আমরা পাই বখা যোগ টিয়া। বখা মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া বা বাঁকা পথে চলা, তাহলে বখা এটি একটি ধাতু, আর ধাতুর সাথে যুক্ত টিয়া এটি হচ্ছে একটি কৃৎ প্রত্যয়। একইভাবে গেছু শব্দের মূল রূপ গাছুয়া, একে ভাঙলে আমরা পাই গাছ যোগ ওয়া। গাছ যেহেতু একটি নাম প্রকৃতি, এর সাথে যুক্ত ওয়া এটি একটি তাহলে তদ্ধিত প্রত্যয়। জেলে শব্দের মূল রূপ জালিয়াকে বিশ্লেষণ করলে আমরা পাই জাল যোগ ইয়া। জাল যেহেতু একটি নাম প্রকৃতি, এর সাথে যুক্ত ইয়া এটি একটি তদ্ধিত প্রত্যয়। শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় কৌশলটিকে আমরা বলি বংশ বিচার, অর্থাৎ শব্দের বংশ বা উৎস নির্ণয় করতে হবে। আমরা কতগুলো শব্দের উদাহরণ এখানে লক্ষ্য করি। করা, বলা, চলা, দেখা, সৃষ্টি। এই করা এই জাতীয় যত শব্দ থাকবে সবগুলোর ধাতু বা বংশ হবে ক্রি। বলা এই জাতীয় যত শব্দ থাকবে সবগুলার ধাতু হচ্ছে বচ। চলা এই জাতীয় শব্দের ধাতু হবে চল বা গম। দেখা এটির ধাতু হবে দৃশ বা নি। সৃষ্টি এই শব্দগুলোর ধাতু হবে সৃজ। একইভাবে শোনা এটির ধাতু হবে শ্রু। জানা এটির ধাতু হবে জ্ঞান, জানা বা জ্ঞান অর্জন করা অর্থে। স্মরণ করা এটির ধাতু হবে শ্রী। জীবন ধারণ করা এটির ধাতু হবে জি। আর জয় এটির ধাতু হবে জি। লক্ষ্য করো, জীবন অর্থের জি ধাতুটি হচ্ছে বর্গীয় জ দীর্ঘইকার, আর জয় অর্থের জি ধাতুটি হবে বর্গীয় জ হ্রস্বইকার। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ শব্দগুলোর মূল ধাতু যেটি সেটি আগে আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে এই জাতীয় সমস্ত শব্দকে আমরা সহজেই বিশ্লেষণ করতে পারব। যেমন করা জাতীয় এই সমস্ত শব্দের ধাতু হচ্ছে ক্রি, তাহলে এই ধরনের দুটো শব্দ আমরা লক্ষ্য করি, কর্তব্য ক্রি যোগ তব্য। একইভাবে করণীয় ক্রি যোগ অনীয়। এই ধরনের আরও শব্দ আমরা উদাহরণ হিসাবে নিতে পারি, যেমন কর্ম, কারক ইত্যাদি। এবার দ্বিতীয় শব্দটি লক্ষ্য করি, বলা এই জাতীয় সমস্ত শব্দের ধাতু হবে বচ। যেমন বক্তব্য এই শব্দটিকে বিশ্লেষণ করলে পাবো বচ যোগ তব্য। এভাবে উক্তি, উক্তি মানেও কিন্তু বলা, এটিকে বিশ্লেষণ করলে একইভাবে আমরা উৎস পাবো বচ, এর সাথে প্রত্যয় হচ্ছে তি। এভাবে যদি আমরা লক্ষ্য করি বচন, একইভাবে হবে বচ যোগ অন। চলা এই জাতীয় শব্দগুলোর ধাতু হবে চল বা গম। যেমন চলন্ত এই শব্দটিকে ভাঙলে আমরা পাই চল যোগ অন্ত। গন্তব্য এটিকে ভাঙলে আমরা পাই গম যোগ তব্য। একইভাবে যদি আমরা আরেকটি শব্দ নেই চালক, একইভাবে হবে চল যোগ অক। যেমন চলিষ্ণু চল যোগ ইষ্ণু। শিক্ষার্থী লক্ষ্য করো, দেখা এই জাতীয় শব্দগুলোর ধাতু হচ্ছে দৃশ বা নি। আসলে চোখের দেখা অর্থে সাধারণত দৃশ হয়, আর মনের দেখা অর্থে নি হয়। তাহলে দর্শন দৃশ যোগ অন। একইভাবে নয়ন অর্থাৎ যা দিয়ে আমরা দেখি, এটির ধাতু হবে নি।
তাহলে বিশ্লেষণ করলে পাচ্ছি নি যুগ অন। একইভাবে আমরা এই ধরনের শব্দ নিতে পারি নায়ক, নেতা। নায়ককে বিশ্লেষণ করলে পাবো নি যুগ অক, নি মানে দেখা, অর্থাৎ যার দূরদর্শিতা আছে তিনি হচ্ছেন নায়ক। সৃষ্টি, এই জাতীয় শব্দগুলোর ধাতু হবে সৃজ, তাহলে সৃষ্টিকে ভাঙলে আমরা পাই সৃজ যুগ তি। একইভাবে স্রষ্টাকে ভাঙলে আমরা পাই সৃজ যুগ তা। এরকম আরেকটি শব্দ যদি আমরা নেই সৃজন, তাহলে ভাঙলে আমরা পাবো সৃজ যুগ অন। শোনা, এই জাতীয় শব্দগুলোর ধাতু হবে শ্রু, তাহলে শ্রবণকে ভাঙলে আমরা পাই শ্রুযুগ অন। শ্রুতিকে ভাঙলে আমরা পাই শ্রুযুগ তি। জানা বা জ্ঞান অর্জন করা, এই অর্থে সবগুলো শব্দের ধাতু হবে জ্ঞান। যেমন বিজ্ঞান, মূলত জ্ঞান শব্দের সাথে বি উপসর্গ যুক্ত হয়ে হয়েছে বিজ্ঞান। যেই শব্দে উপসর্গ থাকবে প্রথমত উপসর্গটাকে আলাদা করে লিখতে হবে। তাহলে বিজ্ঞান শব্দের বি আমরা আলাদা লিখেছি, তারপর জ্ঞান শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো জ্ঞা যুগ অন। একইভাবে অজ্ঞাত, এখানে অ উপসর্গটি আলাদা লিখেছি, আর জ্ঞাত এই শব্দটিকে ভাঙলে আমরা পাই জ্ঞা যুগ তো। স্মরণ করা, এই অর্থে ধাতু হচ্ছে শ্রী, যেমন স্মরণীয় শ্রী যুগ অনীয়। স্মারক মানে হচ্ছে চিহ্ন, এই শব্দটিকে ভাঙলে আমরা পাচ্ছি শ্রী যুগ অক। একইভাবে আমরা আরও এই জাতীয় শব্দের উদাহরণ নিতে পারি। আমরা জীবন, এই অর্থে শব্দগুলোর ধাতু হবে জি, বর্গীয় জ দীর্ঘইকার দিয়ে। যেমন এরকম একটি শব্দ নিলাম জ্যান্ত, এই শব্দটি আসছে মূলত জীয়ন্ত শব্দ থেকে। এবার জীয়ন্ত শব্দকে ভাঙলে আমরা পাই জি যুগ অন্ত। শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ কৌশলটি সম্পর্কে আমরা আলোচনা করি, যেটিকে আমরা বলতে পারি আদিস্বর পরিবর্তন বা গুণ ও বৃদ্ধি। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে প্রত্যয় যোগ করলে প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়, এই পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি। আমরা তাহলে লক্ষ্য করি কোনগুলো গুণ আর কোনগুলো বৃদ্ধি। যখন রস্বই দীর্ঘ ই থেকে এ হয়, রস্বই দীর্ঘ থেকে ও হয়, রি থেকে অর হয়, এই পরিবর্তনগুলোকে বলা হয় গুণ। আর অ থেকে যখন আ হয়, এ রস্বই বা দীর্ঘ ই থেকে ওই হয়, ও রস্ব বা দীর্ঘ থেকে ও হয়, রি থেকে আর হয়, এই পরিবর্তনগুলোকে বলা হয় বৃদ্ধি। তাহলে আমরা প্রত্যেকটির উদাহরণ লক্ষ্য করি। প্রথমে আমরা গুণের উদাহরণ লক্ষ্য করি। নি যুগ তা, নেতা, অর্থাৎ আদিস্বর নি দীর্ঘই থেকে হয়ে গেছে এ, নেতা, তাহলে এটি একটি গুণের উদাহরণ। একইভাবে দুল যুগ অনা, আদিস্বর ছিল রস্বৌকার দুল দু, এখানে হয়ে গেছে দোলনা, অর্থাৎ রস্বৌকারটি ওকার হয়ে গেছে, রস্বৌ থেকে ও হয়েছে, এটিও তাহলে একটি গুণের উদাহরণ। একইভাবে ক্রি যুগ অন, তাহলে রিকার আছে এখানে ক্রিয়ের মধ্যে, এই রি এর পরিবর্তে হবে অর, তাহলে ক্রি যুগ অন নিয়ম অনুযায়ী হবে ক যুগ অর যুগ অন, অর্থাৎ করণ। একইভাবে বৃদ্ধির উদাহরণ আমরা লক্ষ্য করি। শরীর যুগ ইক, শারীরিক, অর্থাৎ আদিস্বর স থেকে সা হয়েছে, ও এর জায়গায় আ হয়েছে, এটি তাহলে একটি বৃদ্ধির উদাহরণ। দিন যুগ জ, দৈন্য, আদিস্বর দীর্ঘইকার থেকে ঐকার হয়েছে। উপন্যাস যুগ ইক, ঔপন্যাসিক, উপন্যাসিক হবে না, শব্দটি হবে ঔপন্যাসিক, অর্থাৎ আদিস্বর রস্বৌ থেকে ও হয়েছে, এটিও তাহলে একটি বৃদ্ধির উদাহরণ। একইভাবে ক্রি যুগ অন, আমরা জানি বৃদ্ধির নিয়মে রি এর জায়গায় আর হবে, তাহলে ক্রি যুগ অন হবে ক যুগ আর যুগ অন, অর্থাৎ কারণ, অর্থাৎ রি থেকে এখানে আর হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পঞ্চম কৌশলটি সম্পর্কে আলোচনা করি। পঞ্চম কৌশলটিকে আমরা বলতে পারি বাংলা ও সংস্কৃত প্রত্যয়ের নিয়ম। অর্থাৎ সাধারণত বাংলা প্রকৃতির সাথে বাংলা প্রত্যয় এবং সংস্কৃত প্রকৃতির সাথে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে বাংলা বা সংস্কৃত যে কোনো প্রত্যয় যুক্ত করা যায়। যেমন নীলিমা শব্দটিকে তোমরা বই পুস্তকে লক্ষ্য করবে দুইভাবে বিশ্লেষণ করা হয়েছে, কখনো কখনো লেখা হয়েছে নীলযুগ ইমা, কখনো লেখা হয়েছে নীলযুগ ইমন। আসলে দুটোই শুদ্ধ, এখানে ইমা হচ্ছে বাংলা প্রত্যয়, ইমন হচ্ছে সংস্কৃত প্রত্যয়। এইভাবে কিছু কিছু শব্দকে আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা একটি তালিকা মনে রাখব, যেখানে বাংলা কোন প্রত্যয়ের জন্য সংস্কৃত কোন প্রত্যয়টি ব্যবহার করা যায়। এখানে বাংলা কয়েকটি প্রত্যয় আমরা দেখি। ইমা, দীর্ঘই, বি অথবা অ, এর জন্য সংস্কৃত প্রত্যয়গুলো হচ্ছে ইমা এর জন্য ইমন, দীর্ঘই এর জন্য ইন, বি এর জন্য বিন, অ এর জন্য স্ন। এরকম আরও কয়েকটি শব্দ আমরা মনে রাখি। বাংলা কতগুলো প্রত্যয়? জ, ইক, তা, এয়। এগুলোর জন্য সংস্কৃত প্রত্যয়গুলো হবে জ এর জন্য স্ন, এখানে জফলা আছে একটি, ইকের জন্য স্নিক, তা এর জন্য ত্রি, এর জন্য স্নেয়।
আমরা পঞ্চম কৌশলটি সম্পর্কে আবারও উদাহরণ লক্ষ্য করি কতগুলো বাংলা ও সংস্কৃত প্রত্যয়ের, যেই শব্দগুলোকে উভয় প্রত্যয়ের নিয়মেই বিশ্লেষণ করা সম্ভব এমন কতগুলো শব্দ নিয়েছি। মহিমা, হস্তি, মেধাবী, গৌরব। মহিমা এই শব্দটিকে বিশ্লেষণ করা যায় মহৎ যুগ ইমা অথবা ইমন, অর্থাৎ এখানে বাংলা হচ্ছে ইমা আর সংস্কৃত হচ্ছে ইমন, এখানে যে কোনো একটি প্রত্যয় ব্যবহার করা যাবে। একইভাবে হস্তি হস্তযুগ দীর্ঘই অথবা ইন। মেধাবী মেধাযুগ বি অথবা বিন। গৌরব গুরুযুগ অ অথবা স্ন। এরকম আরও কতগুলো শব্দ আমরা লক্ষ্য করি। দারিদ্র বার্ষিক, নেতা, বৈমাত্রেয়। দারিদ্র শব্দটিকে আমরা বিশ্লেষণ করতে পারি দরিদ্র যুগ জ অথবা স্ন। বার্ষিক এটিকে আমরা বিশ্লেষণ করতে পারি বর্ষযুগ ইক অথবা স্নিক। নেতা এটিকে বিশ্লেষণ করতে পারি নিযুগ তা অথবা ত্রি। বৈমাত্রেয় এই শব্দটিকে আমরা বিশ্লেষণ করতে পারি বিমাতা যুগ এয় অথবা স্নেয়। অর্থাৎ এই শব্দগুলোতে বাংলা বা সংস্কৃত যে কোনো প্রত্যয়ের নিয়মেই বিশ্লেষণ করা সম্ভব। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে বাংলা কোন কোন প্রত্যয়ের জন্য, সংস্কৃত কোন কোন প্রত্যয় প্রযোজ্য। শিক্ষার্থীবৃন্দ, আজকের যে 5টি কৌশল সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই কৌশলগুলো তোমরা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে এবং অনুধাবন করার পর কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমি এখানে অনুশীলনের জন্য তোমাদের দিয়েছি, এগুলো তোমরা নিজে নিজে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং অবশ্যই প্রত্যয়ের নাম তোমাদের উল্লেখ করতে হবে। শব্দগুলো হচ্ছে আধুলি, আষাঢ়ে, আত্মজা, উচিত, ওড়ো, ঐতিহ্য, কাঁদুনে, কার্য, জয়ী, বিজ্ঞ, টেকু, উদ্ভিদ, সম্রাট, পৃথিবী, হলদে, দুগ্ধ, বাংময়, বৈষ্ণব, ভয়, মেয়ে, ছেলে, মন্ত্রী, যোদ্ধা, লঘিষ্ঠ, সুলভ, ত্যাগ, বন, মুগ্ধ, আজলা, বিদ্যুৎ, নেত্রী, প্রত্যাশা, ক্রেতা, ঘাতক, বক্তব্য, প্রেম, শিক্ষা, কর্তব্য, অজ্ঞাত, সহিষ্ণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে অনুসরণ করবে এবং পাশাপাশি পাঠ্য বইয়ের সহযোগিতা নেবে। আশা করি তাহলে তোমরা যথেষ্ট উপকৃত হবে এবং প্রকৃতি প্রত্যয়ের এই ধারণাটি তোমাদের জন্য সহজবুদ্ধ মনে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকদিন অবরুদ্ধ জীবনযাপন করেছি, অর্থনৈতিক অবস্থা আমাদের প্রায় স্থবির হয়ে গেছে। সরকার সাধারণ মানুষের জীবিকার কথা চিন্তা করে লকডাউনকে কিছুটা শিথিল করেছে। তবু আমরা যতদূর সম্ভব বাসায় থাকার চেষ্টা করব। খুব বেশি জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব, ব্যক্তিগত পরিচ্ছন্নতার নিয়মগুলো যথাযথভাবে মেনে চলব। আশা করি তোমাদের সবার সাথে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে আবারও দেখা হবে, করোনামুক্ত পৃথিবীতে আমাদের দেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আশা করি তোমাদের সাথে দেখা হবে।